আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য। আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে আলোচনা। সঙ্গে রয়েছেন রামপুরহাট গার্লস হাই স্কুলের শিক্ষিকা বর্ণালী রুজ এবং 2 শিক্ষার্থী। নমস্কার, আমি জিনাত সাদিয়া। নমস্কার, আমি ইন্দ্রাণী চ্যাটার্জি। আমি আজকে নবম শ্রেণীর ক্লাস নেব। আচ্ছা, তাহলে আজকে আমরা ইতিহাস পড়ব। ম্যাম, ইতিহাসে এত সাল মনে রাখাও তো খুব সমস্যা। আমার তো পড়তে ভালোই লাগে না। আচ্ছা ম্যাম, তাহলে ইতিহাস পড়ে আমাদের কি হবে? সত্যি তো, তোমাদের এত সমস্যা, তাহলে চলো তোমাদের সমস্যারই সমাধান করি। ইতিহাস আমাদের অতীত বুঝতে, বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করতে এবং ভবিষ্যৎ উন্নত করার জন্য ভুল থেকে শিখতে সাহায্য করে। আমাদের জীবনে বর্তমানে যা কিছু ঘটছে, কিছুক্ষণ পরে তো তাও ইতিহাস হয়ে যাচ্ছে। তার মানে আমাদের জীবনের সাথেই ইতিহাস জড়িয়ে আছে, আর আমরা গল্পের মতো মজা করে পড়লেই তা ভালো লাগবে। আচ্ছা ম্যাম, এবার বুঝলাম। হ্যাঁ, এবার তোমরা ভেবে দেখো যে ইতিহাস পড়ে তো আমরা মানব সমাজ এবং বিশ্ব সম্পর্কেও এক গভীর জ্ঞান লাভ করতে পারি। ম্যাম, আপনি বিশ্বের কথা তো বললেন, আমাদের 9-এর সিলেবাসে তো বিশ্ব ইতিহাস নিয়েই আলোচনা রয়েছে। তাহলে আজকে বিশ্ব ইতিহাস সম্পর্কে আপনি আমাদের বলুন। আচ্ছা, তাহলে তোমাদেরকে আগে আমি একটা ছড়া বলি, কেমন? দেখো তো কোনো সূত্র পাও কিনা। ঘর ঘর চলে কল কারখানা যন্ত্রে, শিল্প ছেয়ে গেল বিপ্লবী মন্ত্রে। এটা কি শিল্প বিপ্লব হতে পারে? তুমি একদম ঠিক বলেছ। তাহলে চলো আমরা শিল্প বিপ্লব নিয়ে আলোচনা করি। আগে জানতে হবে শিল্প বিপ্লব জিনিসটা কি। শিল্প বিপ্লব কথাটা শিল্প এবং বিপ্লব এই দুটি শব্দ নিয়ে তৈরি। আচ্ছা চিনাত, শিল্প বলতে তুমি কি বোঝো? শিল্প শব্দটির 2টি প্রধান অর্থ বোঝায়। প্রথমত, এটি কলা বা কারুকার্য, যেখানে সৃজনশীল দক্ষতা ও কল্পনার মাধ্যমে সৌন্দর্য, আবেগ বা ধারণার প্রকাশ করা হয়, যেমন চিত্রকলা, সঙ্গীত, সাহিত্য। হ্যাঁ, তোমার প্রথম ধারণাটি ঠিকই আছে। এবার দ্বিতীয় ধারণাটা আমাদেরকে বলো। দ্বিতীয়ত, এটি অর্থনৈতিক কর্মকাণ্ড বোঝাতে ব্যবহৃত হয়, যেখানে কাঁচামালকে রূপান্তর করে মানুষের ব্যবহারের উপযোগী পণ্য উৎপাদন করা হয়, যেমন বস্ত্রশিল্প, জিনিস শিল্প ইত্যাদি। হ্যাঁ, এটাই শুনতে চাইছিলাম। ঠিক আছে, তুমি ভালো বলেছো জিনাত। ইন্দ্রাণী, তুমি বলতে পারো বিপ্লব কাকে বলে? বিপ্লব শব্দটির অর্থ আমূল পরিবর্তন, অর্থাৎ কোনো একটি প্রচলিত ব্যবস্থার দ্রুত, ব্যাপক ও আমূল পরিবর্তনকে আমরা বিপ্লব বলতে পারি। যেমন আমার জানা ফ্রান্সের ফরাসি বিপ্লব। তোমার যুক্তি অনুযায়ী তুমি ঠিকই বলেছো, কিন্তু হঠাৎ কোনো পরিবর্তন হলেই কি আমরা বিপ্লব বলবো জিনাত? তোমার কি মনে হয়? ম্যাম, বিপ্লবের ফলে মানুষের আর্থ, সামাজিক এবং ব্যক্তি জীবনে পরিবর্তন ঘটে। শিল্পের ক্ষেত্রেও এই পরিবর্তন একটি ধারায় অগ্রসর হয়েছে এবং সামাজিক, অর্থনৈতিক ও মানুষের ব্যক্তি জীবনে মৌলিক ও আমূল পরিবর্তন এনেছিল। তাই এটিকে শিল্প বিপ্লব তো বলাই যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে চলো শিল্প ও বিপ্লবের ধারণা তোমাদের পরিষ্কার হলে এখন আমরা শিল্প বিপ্লব কি সেটা জানার চেষ্টা করি। কি তাই তো? হ্যাঁ ম্যাম, আমরা শিল্প ও বিপ্লব সম্পর্কে জেনেছি। এবার তাহলে শিল্প বিপ্লব সম্পর্কে আমাদের বলুন। তাহলে শোনো, অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে ধীরে ধীরে মন্থর গতিতে মানুষের সম্মিলিত চেষ্টার ফলে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছে। এই বিপ্লব কি ফরাসি বিপ্লবের মতোই ছিল? না না না, ফরাসি বিপ্লব বা অন্য কোনো বিপ্লবের মতো এই বিপ্লবে কোনো চমক বা আকস্মিকতা ছিল না। তাহলে এটাকে বিপ্লব না বলে অন্য কিছু কি বলা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই বলা যায়। অনেক ঐতিহাসিক বিপ্লবের পরিবর্তে বিবর্তন কথাটি ব্যবহারের পক্ষে শ্রেয় বলে মনে করেন। শিল্প বিপ্লবকে বিজ্ঞান কি কোনোভাবে ত্বরান্বিত করেনি? এ কথাটা ঠিক। অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে শেষ ভাগের মধ্যে বহু বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার এবং উৎপাদন শিল্প বিপ্লবের গতি ক্রমশ বাড়িয়ে তুলেছিল। তাহলে এর ফলে কি হলো ম্যাম? এই বৈজ্ঞানিক যন্ত্রপাতির প্রয়োগের ফলে শিল্প উৎপাদনের পরিমাণ এবং গুণগত মানের ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন দেখা দিল, যা শিল্প বিপ্লব নামে খ্যাত। তাহলে ম্যাম, শিল্প বিপ্লব কথাটি প্রথম কে প্রবর্তন করলেন? আর শিল্প বিপ্লব নিয়ে নিশ্চয়ই ঐতিহাসিকদের মধ্যে নানান মতবিরোধ রয়েছে, সে সম্বন্ধে আমাদের কিছু বলুন।
দেখো, প্রশ্নগুলো তো খুবই যুক্তি সাপেক্ষ। তাহলে শোনো, তোমরা তো জানো 1837 খ্রিস্টাব্দে ফরাসি দার্শনিক লুই ব্ল্যাঙ্কি শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন। তবে কথাটিকে পরবর্তীকালে জনপ্রিয় করেন আর্নল্ড টয়েনবি। অবশ্য শিল্প বিপ্লব সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতামত দিয়েছেন। তার মধ্যে আমি দু একটি মতামতের কথা বলি। ঐতিহাসিক ফিশারের মতে দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রের দ্বারা শিল্প সামগ্রীর ব্যাপক উৎপাদনকে বলা হয় শিল্প বিপ্লব। কিন্তু শুধুমাত্র যন্ত্রের দ্বারা শিল্প সামগ্রী উৎপন্ন হলেই তাকে বিপ্লব বলে ধরা যাবে কি ম্যাম? তোমার এই প্রশ্নের উত্তর তো ঐতিহাসিক ফিলিস ডিনের মতবাদে লুকিয়ে আছে। অধ্যাপক ফিলিস ডিনের মতে কেবল যন্ত্রের দ্বারা উৎপাদন হলেই শিল্প বিপ্লব হয় না, এর সঙ্গে আরো কতগুলি আনুষঙ্গিক পরিবর্তন ঘটলে তবেই তা শিল্প বিপ্লব। তাহলে সেই বিষয়গুলি কি কি ম্যাম? সেগুলি হলো মূলধন বিনিয়োগের দ্বারা যন্ত্রচালিত বৃহৎ কারখানা স্থাপন, উৎপাদিত পণ্য মুনাফার ভিত্তিতে বাজারে বিক্রি করা, উন্নত পরিবহন ব্যবস্থা, উৎপাদন প্রক্রিয়ায় মজুরির বিনিময়ে শ্রমিক নিয়োগ, জলবায়ু, উৎপাদনের জন্য কাঁচামাল, আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা কি বলতো? টাকা। তাহলে টাকা কোথায় পাওয়া যাবে ম্যাম? টাকা বা মূলধন সেটা একমাত্র আসবে ব্যাংক বা অর্থ বিনিয়োগকারী সংস্থা থেকে। আচ্ছা ম্যাম, অষ্টাদশ শতাব্দীতে কি ইউরোপের সব দেশেই একই সময় শিল্প বিপ্লব হয়েছিল? না না না, এই বিপ্লব সর্বত্র একই সময় হয়নি। বিপ্লবের সূচনা হয় ইংল্যান্ডে এবং পরে তা অন্যান্য দেশে যেমন ফ্রান্স, জার্মানি, রাশিয়া, হল্যান্ড, বেলজিয়াম, ইতালিতে বিস্তৃত হয়। তারও পরে সুইডেন, স্পেন, অস্ট্রিয়া, বোহেমিয়া, স্যাক্সনি ও অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। ম্যাম, ইংল্যান্ডে কেন সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল? ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল কারণ প্রথম দিকে ইংল্যান্ডকে কোনো প্রতিযোগিতার মুখে পড়তে হয়নি। প্রথমে ইউরোপ এবং পরে সমগ্র বিশ্ব জুড়ে তার একাধিপত্য ছিল। পর্যাপ্ত কাঁচামালের যোগান এবং উদ্বৃত্ত শিল্প সামগ্রী বিক্রির বাজার ছাড়া শিল্প বিপ্লব হয় না। ভারত ও আমেরিকায় উপনিবেশ স্থাপন করে ইংল্যান্ড এই সমস্যাটা মিটিয়েছিল। ম্যাম, আপনি তো বলেছিলেন বৈজ্ঞানিক আবিষ্কার শিল্প বিপ্লবের গতি এনেছিল। তাহলে ইংল্যান্ডের বৈজ্ঞানিকেরা কি অন্যান্য দেশের তুলনায় উন্নত মানের ছিলেন? বিষয়টা ঠিক তা নয়। ইংল্যান্ডে বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছিল, কিন্তু ইংল্যান্ডের বৈজ্ঞানিকরা যে ইউরোপের অন্যান্য দেশের চেয়ে উন্নত মানের ছিলেন তা নয়। আসলে ইংল্যান্ডে পরপর কয়েকটি আবিষ্কার, যেমন জন কের উড়ন্ত মাকু, আর্করাইটের ওয়াটার ফ্রেম, জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন, ইংল্যান্ডে শিল্পের অনুকূল পরিবেশ সৃষ্টি করেছিল। এছাড়া আরও একটা কারণ ছিল। 1688 সালে গৌরবময় বিপ্লবের পর ইংল্যান্ডে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলে রাজনৈতিক স্থিতিশীলতা আসে এবং এই রাজতন্ত্র ছিল শিল্পের পৃষ্ঠপোষক। শুধু কি এই বিষয়গুলির উপর ভিত্তি করে ইংল্যান্ডে কি প্রথম বিপ্লব ঘটেছিল? না, আরো বিভিন্ন বিষয় আছে। তাহলে ম্যাম, শিল্প বিপ্লব হওয়ার পশ্চাতে আর কি কি বিষয় শিল্প বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করেছিল? এটা একটা জানো তো দীর্ঘদিনের প্রস্তুতি, চটজলদি কোনো বিষয় নয়। 4টি বৈপ্লবিক পরিবর্তন অষ্টাদশ শতকের ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করেছিল। জনসংখ্যা বৃদ্ধি বিপ্লব, কৃষি বিপ্লব, বাণিজ্যিক বিপ্লব এবং সবশেষে পরিবহন বিপ্লব। ম্যাম, আপনি বললেন চটজলদি কোনো বিষয় হয়নি। তাহলে তো অষ্টাদশ শতাব্দীর আগেই এই বিপ্লবের পরিস্থিতি তৈরি হওয়ার কথা। হ্যাঁ, সে তো ঠিকই। সপ্তদশ শতকের দ্বিতীয়ার্ধ থেকেই তো ইংল্যান্ডের জনসংখ্যা অভাবনীয় রূপে বৃদ্ধি পেয়েছিল, ফলে শিল্প বিপ্লবের উপর এর প্রভাব পড়েছিল। গোটা সপ্তদশ শতক ধরে ইংল্যান্ডের বাণিজ্য বৃদ্ধি, বিশেষ করে ঔপনিবেশিক বাণিজ্য বৃদ্ধির ফলে ইংল্যান্ডের অর্থনীতিতে জোয়ার আসে। কৃষি বিপ্লবে মানুষের হাতে পুঁজি জমতে সাহায্য করে। এর ফলে মানুষ দুটি শ্রেণীতে ভাগ হয়, একটি মালিক, অন্যটি শ্রমিক। ম্যাম, পুঁজিবাদী বা মালিক শ্রেণীর কথা তো জানলাম, তাহলে শ্রমিকদের ভূমিকা কি? শিল্প বিপ্লবের বিশেষত ইংল্যান্ডে শ্রমিক ছিল অপরিহার্য। কৃষিকার্যে উদ্বৃত্ত শ্রমিক শহরে চলে গিয়ে নতুন শিল্পে শ্রমিক হিসাবে কাজ শুরু করেছিল। শ্রমিক ছাড়া তো কলকারখানা অচল, তাই কলকারখানায় শ্রমিকদের অভাব দেখা যায়নি। আচ্ছা ম্যাম, বুঝতে পারলাম কেন ইংল্যান্ডেই প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। আমাদের দুজনেরই একটা প্রশ্ন ছিল। বেশ তো, বলো না। সেটা হলো,
ইউরোপের অন্যান্য দেশের শিল্প বিপ্লব দেরিতে হওয়ার কারণ কি? তাহলে শোনো, 18 শতকের শেষ ভাগে যখন ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল, তখন ইউরোপের অন্যান্য অংশ ওই বিপ্লব ঘটেনি। মহাদেশে শিল্প বিপ্লব হয়েছিল আরও 30-40 বছর পরে। প্রথম শুরু হওয়ায় ইংল্যান্ডকে যেসব অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল, ইউরোপের অন্যান্য দেশকে সেসব সমস্যার মুখোমুখি হতে হয়নি। আবার ইংল্যান্ড কিছু সুবিধাও পেয়েছিল যা অন্যান্য দেশ পায়নি। ম্যাম, এতে বিজ্ঞানের কিছু কি অবদান ছিল না? হ্যাঁ, বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে ইংল্যান্ডের প্রযুক্তি ও পরিকাঠামো অনুসরণ করেই ফ্রান্স, জার্মানি, রাশিয়া তাদের দেশে শিল্পোন্নয়ন শুরু করে। এইসব দেশের প্রযুক্তিবিদরা ইংল্যান্ডেও এসে শিক্ষা নিতেন এবং নিজেদের দেশে ইংল্যান্ডের যন্ত্রপাতি নিয়ে গিয়ে শিল্পোন্নয়নের চেষ্টা করলে ইংল্যান্ডই ছিল তাদের মডেল বা আদর্শ। ইংল্যান্ডের বৈজ্ঞানিকদের তারা নিজেদের দেশে নিয়ে গিয়ে নিজেদের দেশে শিল্পোন্নয়ন ঘটাতেন। ইউরোপের অন্যান্য দেশে শিল্পোন্নয়নে ব্যক্তিগত উদ্যোগের অভাব ছিল। যেমনটা কিরকম ম্যাম? যেমনটা ফরাসি বিপ্লবের কারণে ফ্রান্সের শিল্প বিপ্লব বিলম্বিত হয়েছিল। তাহলে ম্যাম, ফ্রান্সের শিল্প বিপ্লব শুরু কবে হয়েছিল? ফ্রান্সের শিল্প বিপ্লব শুরু হয় 19বিংশ শতাব্দীর মধ্যভাগে। তবে লুই ফিলিপের সময় ফ্রান্সের শিল্পোন্নয়নের প্রকৃত সূচনা ঘটে এবং তা উন্নতির চরম শিখরে পৌঁছায় তৃতীয় নেপোলিয়নের রাজত্বকালে। তৃতীয় নেপোলিয়ন কি এমন করলেন যে শিল্প বিপ্লবের এত সম্প্রসারণ ঘটল? দেখো, লুই ফিলিপ রেলপথ ব্যবস্থার সূচনা করেন ঠিকই, তবে তৃতীয় নেপোলিয়ন তার ব্যাপক সম্প্রসারণ করে শিল্প বিপ্লবে গতি এনে দিয়েছিল। এছাড়া তৃতীয় নেপোলিয়নের সময় আলসাসে সুতিবস্ত্র, লোরেনে ধাতু শিল্প ইত্যাদির কারখানা স্থাপিত হয়। আচ্ছা ম্যাম, এই সমস্ত কারণে ফ্রান্সের শিল্পোন্নয়ন ঘটল। তাহলে জার্মানিতে কি বিসমার্কের জন্য শিল্প বিপ্লব ঘটেছিল? তুমি ঠিকই বলেছো ইন্দ্রাণী। তবে জার্মানিতে শিল্প বিপ্লব শুরু হয় 1830 খ্রিস্টাব্দে। 1850-এ তা গতি লাভ করে এবং 1870 খ্রিস্টাব্দে বিসমার্কের সময় তা চরম রূপ লাভ করে। তাহলে ম্যাম, জার্মানির ক্ষেত্রে শিল্প বিপ্লবে বাধা কোথায় ছিল? জার্মানিতে কয়লা ও লোহার প্রাচুর্য থাকলেও জার্মানির অন্তঃশুল্কের ক্ষেত্রে নানা অসুবিধা, মূলধনের ও বাজারের অভাব, স্বল্প রাষ্ট্রীয় উদ্যোগ, কৃষি নির্ভরতা ইত্যাদি নানা কারণে দেরিতে শিল্পোন্নয়ন দেখা দেয়। বুঝেছি। এমনই নানা কারণে নানান দেশে, যেমন রাশিয়া, বেলজিয়াম, ইটালি, স্পেন, সুইজারল্যান্ডে দেরি করে শিল্পোন্নয়ন ঘটেছিল। হ্যাঁ, ঠিকই বলেছো। ম্যাম, যেহেতু ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল, তাহলে ইংল্যান্ড কি ব্যক্তিগত বাণিজ্যের উৎসাহ দেওয়া হতো? ইংল্যান্ডে প্রত্যক্ষভাবে শিল্প বিপ্লব ঘটেনি। ইংল্যান্ড সরকার অবাধ বাণিজ্য নীতিতে বিশ্বাস করত এবং ব্যক্তিগত বাণিজ্য উদ্যমকে উৎসাহ দিত। বিচক্ষণ সরকার শিল্প বিকাশের সহায়ক অর্থনীতি গ্রহণ করে এবং উপনিবেশ বিস্তার দ্বারা নতুন নতুন বাজার সৃষ্টির চেষ্টা করে। ম্যাম, বাজার থাকলে সেখানে কাঁচামাল ও শিল্পজাত দ্রব্যাদি কিভাবে পৌঁছাবে? তুমি কি পরিবহনের কথা বলছো? ঠিকই বলেছো। পণ্যদ্রব্য পৌঁছাবে কিভাবে? শিল্প বিপ্লবের আদি পর্বে ইংল্যান্ডে রেলপথ ছিল না। কাঁচামাল ও শিল্পজাত দ্রব্যাদির দ্রুত গমনাগমনের উদ্দেশ্যে ইংল্যান্ডের শিল্পপতিরাই রেলপথ নির্মাণ করে। এখানে সরকারের কোনো ভূমিকা ছিল না। জাতীয় নিরাপত্তা বিধান, সেনা দলের গমনাগমন, জাতীয় উন্নয়ন প্রভৃতি কারণে সরকার রেলপথ নির্মাণ করে। ইংল্যান্ডের শিল্পের প্রয়োজনে ব্যক্তিগত পুঁজির দ্বারা রেলপথ নির্মিত হয়। ম্যাম, রেলপথ ছাড়া অন্য কোনোভাবে পরিবহন করা হতো কি? হ্যাঁ, জলপথ এবং স্থলপথ। তোমরা তো জানো ইংল্যান্ডকে সমুদ্রের রানী বলা হয়। তাহলে ম্যাম, জলপথের মাধ্যমে কিভাবে পরিবহন করা হতো? শিল্প বিপ্লব সময় কয়লা খনির সঙ্গে জলপথের সংযোগ ঘটানোর জন্য খাল কাটা শুরু হয়। ম্যানচেস্টার ও ওয়ারসেলের মধ্যে প্রথম ব্রিজওয়াটার ক্যানেল কাটা হয়। তারপর থেকেই সারা ইংল্যান্ডে খাল কাটার কাজ চলতে থাকে। খালগুলি দেশের মধ্যে কৃষিকার্যের জন্য জলসেচের কাজ করত। কৃত্রিম খাল খননের ফলে শিল্প বিপ্লব আরও ত্বরান্বিত হয়েছিল। ইংল্যান্ডে উৎপাদিত বিভিন্ন শিল্প জলপথে বিভিন্ন দেশে রপ্তানি হতো। ফলে কৃষিক্ষেত্রে বা ইংল্যান্ডের সুতিবস্ত্র শিল্পকে বাঁচিয়ে রাখতে জলের ভূমিকা ছিল অপরিসীম। ম্যাম, জলপথ তো হলো, তাহলে স্থলপথে কিভাবে পরিবহন করা হতো? জানো তো, স্থলপথে পরিবহনই সর্বাপেক্ষা প্রাচীন পরিবহন ব্যবস্থা, কিন্তু যাতায়াত ছিল বেশিরভাগ ক্ষেত্রে ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। তবে শহরগুলির উন্নতি, ডাক পরিবহন প্রসার, রাজনৈতিক প্রয়োজনীয়তা ইত্যাদির জন্য রাস্তাঘাটে উন্নতি শুরু হলো।
অষ্টাদশ শতাব্দীর শেষে টেলফোর্ড ও ম্যাকঅ্যাডাম নামে দুজন স্কটিশ ইঞ্জিনিয়ার রাস্তাঘাটের উন্নতির জন্য সচেষ্ট হন এবং তাদের উদ্যোগেই রাস্তাঘাট উন্নত হয় এবং যোগাযোগ ক্ষেত্রে যানবাহন চলাচলের দ্বারা আমদানি রপ্তানি সহজতর হয়ে ওঠে। আচ্ছা ম্যাম, এবার বুঝলাম। আর এখন আমাদের কাছে ইতিহাস অনেকটা সহজ মনে হচ্ছে। দেখেছো তো, মজা করে পড়লে সব পড়াই সহজ। হ্যাঁ ম্যাম, কিন্তু এখন আমার মাথায় একটা প্রশ্ন আসছে। কি সেটা? ম্যাম, শিল্প বিপ্লব সম্পর্কে তো এত কিছু জানলাম, তাহলে ইউরোপের ইতিহাসে শিল্প বিপ্লবের কোনো প্রভাব পড়েছিল কি? ভালো প্রশ্ন করেছো জিনাত। তো তোমাদেরকে এক এক করে বলছি। শিল্প বিপ্লব রাজনৈতিক ক্ষেত্রে গভীর ও ব্যাপক প্রভাব ফেলেছিল। যেমন ধরো, সমাজে শোষক ও শোষিত শ্রেণী তৈরি হয়েছিল শিল্প বিপ্লবের ফলে সৃষ্টি হওয়া মালিক ও শ্রমিক শ্রেণীর মাধ্যমে। আবার শ্রমিক শ্রেণী তাদের স্বার্থ রক্ষার জন্য সংঘবদ্ধ হয়ে ট্রেড ইউনিয়ন গঠন ও আন্দোলন শুরু করে। তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ গড়ে উঠেছিল এবং আন্তর্জাতিকতাবাদের উত্থানও ঘটে। ম্যাম, শিল্প বিপ্লবের রাজনৈতিক প্রভাবে পাঠ্যপুস্তক বইয়ে আমি ভাববাদ শব্দটি দেখেছি। এই ভাববাদ বিষয়টি কি? ভাববাদ তোমাদের অজানাটা জানি, তোমরা নতুনই শুনছো এই শব্দটি। আসলে শিল্প বিপ্লবের হাত ধরে 19 শতকে ইউরোপীয় রাজনীতি এবং আর্থসামাজিক জীবনে এক দারুণ পরিবর্তন হয়েছিল। এই পরিবর্তনের একটি উপাদান ছিল ভাববাদী সমাজতন্ত্র। আচ্ছা ম্যাম, এই ভাববাদী সমাজতন্ত্রটা কি? এটার কথা তো আগে কোনোদিনও শুনিনি। হ্যাঁ ম্যাম, আমরা দুজনেই তো এ বিষয়ে একটু অপরিচিত। জানবে জানবে, ধৈর্য ধরো, এক এক করে সব বলছি। আসলে শিল্পে পুঁজি বিনিয়োগ করে শিল্পপতি তথা মালিক শ্রেণী বিপুল সম্পদ গড়ে তোলে। তারা বিলাসবহুলভাবে দিন যাপন শুরু করে। অন্যদিকে শ্রমিকরা তো তা থেকে বঞ্চিত হয়। এই অসাম্যের পরিপ্রেক্ষিতে ইউরোপে ভাববাদী সমাজতন্ত্রের জন্ম হয়। আচ্ছা ম্যাম, এবার ধারণাটি পরিষ্কার হলো। হ্যাঁ, তোমরা কি বিপ্লব সম্পর্কিত বিষয় সম্বন্ধে আরো কিছু জানতে আগ্রহী? হ্যাঁ ম্যাম, আমরা জানতে চাই। তোমাদের একঘেয়ে লাগছে না তো? না ম্যাম, একদমই না, বরং আমাদের জানার আগ্রহ বাড়ছে। বেশ বেশ, তাহলে তোমরা কি কেউ বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত উপনিবেশের বিকাশ বা ঔপনিবেশিক দ্বন্দ্ব সম্পর্কে কিছু জানো? না ম্যাম, বিষয়টা তো ঠিক জানি না। ঠিক আছে, তাহলে বলছি শোনো। শিল্পজাত পণ্য সামগ্রী বিক্রয়ের জন্য এবং প্রয়োজনীয় কাঁচামাল জোগাড় করার জন্য ইউরোপের শিল্পোন্নত দেশগুলি ইউরোপের বাইরে বিভিন্ন উপনিবেশ গড়ে তুলতে থাকে। একে উপনিবেশের বিকাশ বলা হয়। ইউরোপের এতগুলো দেশ উপনিবেশ বিস্তার করেছিল ম্যাম? হ্যাঁ, বিশেষ করে শিল্পোন্নত দেশগুলো তো করেই ছিল। তাহলে তো তাদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি হবে। একদমই তাই। এই কারণে শিল্প বিপ্লবের পর শিল্পোন্নত দেশগুলি ইউরোপের বাইরে উপনিবেশ দখলের প্রতিযোগিতায় নেমে পড়ে এবং এর ফলাফলই হয় ঔপনিবেশিক দ্বন্দ্ব। ম্যাম, এ তো শুধু আরো রাজনৈতিক প্রভাব, এবার একটু সামাজিক প্রভাবটাও বলুন। সামাজিক প্রভাব তো নিশ্চয়ই ছিল। যেমন নতুন নতুন নগরের সৃষ্টি হলো, গ্রামের মানুষ শহরে এসে বসবাস করতে শুরু করলো, ফলে জনবহুল নগর সমাজ সৃষ্টি হয়। তাছাড়া সমাজে বুর্জোয়া বা মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব, পূর্বতন সামন্ত শ্রেণীর বিলুপ্তি, এমনকি শ্রমিকদের সামাজিক অবস্থার উন্নয়নের জন্য শ্রমিক সংঘও গড়ে ওঠে। শ্রমিকদের সামাজিক অবস্থার উন্নয়ন, এই বিষয়টা একটু বললে ভালো হতো ম্যাম। আচ্ছা, সে না হয় বলছি, কিন্তু তোমাদের কি একটু ধারণা হচ্ছে বিষয়টির ওপরে? ম্যাম, আমি যা বুঝলাম, শ্রমিকদের হয়তো সামাজিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হতো এবং তারা তাদের অধিকার পাওয়ার জন্য যে সংগ্রাম করেছে সেই বিষয়টাকেই বোঝাচ্ছে। তুমি খুব ভালো বলেছো ইন্দ্রাণী। শ্রমিকেরা তাদের প্রাপ্য মজুরি ও রাজনৈতিক অধিকারের দাবিতে সরব হয়, যার ফলে গড়ে ওঠে ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংঘ। এবার বুঝেছো? ম্যাম, এই বিষয়টা তো খুব সহজ, তখন কেন যে বুঝতে পারলাম না। যাকে এখন সবটাই বুঝেছি। ম্যাম, শিল্পের সঙ্গে তো অর্থ ওতপ্রোতভাবে জড়িত, তাহলে এর কি কোনো অর্থনৈতিক প্রভাব ছিল না? ঠিক বুঝেছো, নিশ্চয়ই ছিল। অর্থনৈতিক ক্ষেত্রে যৌথ বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্ভব একটি গুরুত্বপূর্ণ প্রভাব। তাছাড়া শিল্প বিপ্লবের ফলে কৃষি নির্ভর ও কুটির শিল্প ভিত্তিক অর্থনীতি পরিবর্তিত হয়ে শিল্প ও বাণিজ্য নির্ভর অর্থনীতির সূচনা হয়। তাছাড়া যন্ত্রের দ্বারা শিল্পদ্রব্য তাড়াতাড়ি উৎপাদিত হওয়ার ফলে ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটে। বাণিজ্যিক মূলধন ক্রমশ শিল্প মূলধনে পরিণত হয়।
ফ্যাক্টরি প্রথা, শ্রমের বিভাজন, ঔপনিবেশিক প্রতিযোগিতা এগুলোও তো অর্থনীতিতে প্রভাব ফেলেছিল। হ্যাঁ, তুমি একদমই ঠিকই বলেছো। ম্যাম, শ্রমের বিভাজন বলতে আসলে কি বোঝায়? এটা আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বলি কেমন। ধরো, কোনো শ্রমিক একটি শিল্প উৎপাদনের সময় বস্তুটি শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই সে একা নিজে করত। তবে শ্রম বিভাজন নীতি হওয়ার পর কোনো একটি নির্দিষ্ট শিল্পের নির্দিষ্ট অংশ কোনো নির্দিষ্ট শ্রমিক করত। এটাই হলো শ্রমের বিভাজন। আচ্ছা ম্যাম, অর্থনীতিতে এই অসম ধন বন্টনে অসাম্য দূর করতে কেউ সচেষ্ট হননি? এই তো, তোমাদের ইতিহাস নিয়ে ধারণা যে বেশ পরিষ্কার হয়েছে তা আমি বুঝতে পারছি। শোনো, এবার অর্থনৈতিক অসাম্য দূর করতে চার্লস ফুরিয়ে, রবার্ট ওয়েন, সেন্ট সাইমন মালিক ও উৎপাদকদের মধ্যে সম ধন বন্টনের কথা বলেন। এটিকে কি বলা হয় জানো? না না, ম্যাম। এটাকে বলা হয় সাম্যবাদ। এর সাথে সাথে নিশ্চয় সমাজে দার্শনিকদেরও উত্থান ঘটেছিল। অবশ্যই। কোন একজন দার্শনিকের কথা এবং তার মতবাদ সম্পর্কে বলুন না ম্যাম। দেখো, দার্শনিক তো অনেকেই আছেন, আমি সংক্ষেপে তোমাদেরকে বলছি। একজন উল্লেখযোগ্য ফরাসি দার্শনিক ছিলেন সেন্ট সাইমন। তিনি বলেছিলেন, উৎপাদন ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক সাম্যের মধ্যে দিয়ে প্রতিযোগিতাহীন এক সমাজ ব্যবস্থা গড়ে তোলা এবং প্রতিটি ব্যক্তি তার ক্ষমতা অনুসারে কাজ করে তাদের প্রয়োজন মেটাবে। এগুলো জানতে আমার বেশ ভালো লাগছে। আচ্ছা ম্যাম, যে কোনো কাজের ক্ষেত্রেই তো নারীদের অবদান অপরিসীম থাকে, তাহলে শিল্প বিপ্লবের ক্ষেত্রে নারীদের নিশ্চয়ই ভূমিকা ছিল। অবশ্যই ছিল। নারী পুরুষ সকলকে নিয়েই তো সমাজ। যেখানে সমাজের এক বিরাট পরিবর্তনে নারীর ভূমিকা থাকবে না? ম্যাম, তাহলে শিল্প বিপ্লবে নারীদের প্রভাব কি ছিল? তাহলে শোনো, সমাজে তো তখন ধনী এবং গরিব শ্রেণীর উদ্ভব হয়েছিল, সুতরাং সকলের ক্ষেত্রে তার প্রভাব একই ছিল না। একদিকে ধনী পরিবারের নারীদের সুখ স্বাচ্ছন্দ্যের অভাব ছিল না, ধনী নারীরা উন্নত পরিষেবার সুফলও লাভ করত, তাছাড়া তাদের আর্থিক অবস্থা এবং সম্মান বৃদ্ধি পেয়েছিল। অন্যদিকে কলকারখানায় যুক্ত নারী শ্রমিকদের মালিকেরা বিভিন্নভাবে অত্যাচার করত, তাদের বেশি সময় কাজ করিয়ে কম মজুরি দিত। খুব অন্যায় হতো ম্যাম। কিন্তু ম্যাম, এ তো সব গেল ইউরোপের কথা, ইউরোপের বিভিন্ন দেশ সমাজ এসবের কথা। তবে আমার জানতে ইচ্ছা করছে যে শিল্প বিপ্লবের প্রভাব কি আমাদের ভারতবর্ষে পড়েনি? খুব ভালো প্রশ্ন করেছো তুমি। শিল্প বিপ্লবের প্রভাব অবশ্যই ভারতে পড়েছিল এবং ভারতের সমাজ ও অর্থনীতিতে তা গুরুত্বপূর্ণ প্রভাবও ফেলেছিল। সেটা কিভাবে ম্যাম? প্রথমত, ইংল্যান্ডের কারখানাজাত সস্তা পণ্যের অবাধ আমদানিতে ভারতীয় বাজার ছেয়ে গেল। ফলে ভারতের কুটির শিল্প ধ্বংসের সম্মুখীন হয়। ঠিক তাই। এমনকি আগে ঢাকার মসলিন ও ভারতীয় সুতি বস্ত্রের ব্যাপক চাহিদা থাকলেও শিল্প বিপ্লবের ফলে ভারত রপ্তানিকারক দেশ থেকে আমদানিকারক দেশে পরিণত হয়। ইন্দ্রাণী, জিনাত যেমন বলল কুটির শিল্প ধ্বংসের কথা, তো এর ফলে ভারতে আর অন্য কোনো প্রভাব কি পড়তে পারে তোমার মনে হয়? ম্যাম, কুটির শিল্প ধ্বংস হলে তো ঢাকা, মুর্শিদাবাদ, সুরাট, তাঞ্জোরের মতো সমৃদ্ধশালী নগরগুলিও ধ্বংস হবে। খুব ভালো, তুমি সঠিক বলেছো। আচ্ছা জিনাত, আর কি প্রভাব পড়তে পারে? ম্যাম, কুটির শিল্প ধ্বংস হলে ভারতের বহু মানুষ জীবিকা হারিয়ে ফেলবে এবং কর্মহীন হয়ে পড়বে। তুমিও খুব ভালো বলেছো। তাহলে কর্মহীন হলে মানুষজন কৃষিকাজে নিযুক্ত হবে এবং কৃষিতে বাড়তি চাপ পড়বে, অর্থাৎ সর্বোপরি ভারতবর্ষে অবশিল্পায়নের সূচনা হয়েছিল। হ্যাঁ ম্যাম, আমরা বুঝেছি। বাহ, তাহলে এতক্ষণ তোমাদের সঙ্গে যে আলোচনা হলো তা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ম্যাম, এত কিছু তো জানলাম, আর একটা জিনিস আমরা জানতে চাইছি। কি বলো? ম্যাম, এই অধ্যায়টি থেকে কেমন প্রশ্ন আসতে পারে একটু ধারণা দিলে খুব ভালো হতো ম্যাম। হ্যাঁ ম্যাম। থার্ড সামেটিভের পরীক্ষা যেহেতু পুরো বই নিয়ে, অর্থাৎ সবগুলো অধ্যায় নিয়ে, সেক্ষেত্রে তোমাদের প্রশ্নগুলো হবে প্রতিটি অধ্যায় থেকে এমসিকিউ 1 নম্বরে 20টা, এসএকিউ 1 নম্বরে 16টা, সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বরে 11টা, বিশ্লেষণধর্মী প্রশ্ন 4 নম্বরে 6টি এবং বড় প্রশ্ন 8 নম্বরে 1টি থাকবে। এই 8 নম্বরের প্রশ্ন প্রথম অথবা দ্বিতীয় অধ্যায় থেকে 1টি, তৃতীয় অথবা চতুর্থ অধ্যায় থেকে 1টি, পঞ্চম অথবা ষষ্ঠ অধ্যায় থেকে 1টি করে আসবে। তবে 3টের মধ্যে তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো 1টি করতে পারো। ম্যাম, আমাদের অনেক উপকার হলো, কিন্তু ম্যাম এই 8 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তো আমাদের অনেকটা লিখতে হয় এবং সেক্ষেত্রে ফুল মার্কসও পাওয়া যায় না। তাহলে ম্যাম এক্ষেত্রে কি করব?
হ্যাঁ ম্যাম, এই বিষয়টা একটু বলুন। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের একটি কথা বলি। 8 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে কেটে কেটে নাম্বার থাকবে, অর্থাৎ যেমন 2+3+3 বা 2+4 এই ধরনের প্রশ্নগুলো করার চেষ্টা করবে, তাহলে নাম্বারটা অনেকটা পাওয়া যাবে। কারণ ছোট ছোট নাম্বারের প্রশ্নগুলির উত্তরে নাম্বার কাটার সম্ভাবনা কম থাকে। ম্যাম, যদি 8 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে কেটে কেটে নম্বর না এসে টিকাধর্মীর প্রশ্ন আসে? হ্যাঁ ম্যাম, যদি টিকাধর্মী প্রশ্নগুলো আসে তাহলে সেগুলো কিভাবে লিখলে নাম্বারটা বেশি পাওয়া যাবে? আচ্ছা দেখো, যে কোনো বড় প্রশ্ন বা টিকাধর্মী যদি প্রশ্ন তোমরা লিখতে চাও, তাহলে প্রথমে একটা কোয়েশ্চেনের শুরুটা কি করে হচ্ছে, ভূমিকা, সেটা কিন্তু অবশ্যই দিতে হবে, এবং একটা উপসংহার তো অবশ্যই দিতে হবে। এবং উপসংহার বলতে তোমরা যেটা হচ্ছে এর একটা ফলাফল বা প্রভাব, যেটা আমরা শিল্প বিপ্লবের ক্ষেত্রে বললাম, একটু আগেই পড়ালাম, তো সেটাও যে কোনো কোয়েশ্চেনের ক্ষেত্রে ওটা লাগবে। আর বিভিন্ন অনেক তথ্য লাগবে, পয়েন্ট দিয়ে দিয়ে তোমরা সেই তথ্যগুলো লিখবে, যত বিভিন্ন বই থেকে পড়বে, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে সেই তথ্যগুলো কিন্তু আনসারের মধ্যে দিলে তবেই কিন্তু নাম্বারটা একদম কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা ম্যাম, শিল্প বিপ্লবের সঙ্গে কি কোনো প্রশ্ন জড়িত থাকতে পারে, মানে কোনো যদি ইম্প্যাক্ট প্রশ্ন থাকে? হ্যাঁ দেখো, শিল্প বিপ্লবের ফলেই তো আমরা দেখেছি যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে, এবং অন্যান্য দেশেও, ইউরোপের যদি অন্যান্য কান্ট্রিকেও আমরা দেখি, আমরা আলোচনাও করলাম যে অনেক পরে হয়েছে তাদের, কিন্তু তবুও কিন্তু তারা কিন্তু শিল্প বিপ্লবের একটা প্রভাব কিন্তু তারা পেয়েছে। তারা যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র, নানা রকম আবিষ্কার কিন্তু তাদের মধ্যে ঘটেছে। তো এর ফলে কি হচ্ছে যে প্রত্যেকটা দেশই যখন নিজেরা নিজেরা যন্ত্রপাতি আবিষ্কার করতে পারছে, তখন কি হবে, প্রত্যেকটা দেশই চাইবে যে আগ্রাসন, একটা মানসিক সাম্রাজ্যবাদী মানসিকতা কিন্তু তাদের মধ্যে থাকবে, এবং এই যখন এই মানসিকতাটা তাদের মধ্যে থাকবে, তখন তারা কি করবে, যে অন্যান্য দেশ দখল করতে চাইবে, এবং দখল যখনই করবে তখনই কিন্তু একটা যুদ্ধের প্রস্তুতি কিন্তু তৈরি হয়ে যাবে। এবং আমরা যদি শিল্প বিপ্লবের পরবর্তীকালে আমরা যদি যুদ্ধের মহড়া বলা যায়, সেটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের মহড়াকেও শিল্প বিপ্লবের মধ্যে থেকে আমরা কিন্তু পেয়ে যেতে পারি। ম্যাম, খুব ভালো লাগলো। সামনে পরীক্ষা, তাই এটা জেনে আমাদের এবং নবম শ্রেণীর সকল ছাত্রীদের খুব উপকার হবে। ইতিহাস সম্পর্কে যে ভীতি, সেটাও দূর হয়ে গেল। ইতিহাস এমন একটা বিষয় যেটি সাল ও তারিখ দেখে বা পড়তে গিয়ে বেশিরভাগ ছাত্রছাত্রী আগ্রহ হারিয়ে ফেলে। তাদের কাছে ইতিহাস কঠিন বিষয় হয়ে ওঠে। তারা না জেনে না বুঝে ঘটনাবলীকে আত্মস্থ করতে চায়। এর ফলে ঘটনাবলী তাদের মস্তিষ্কে এলোমেলো ভাবে গেঁথে যায়। কিন্তু ইতিহাস হলো তথ্যভিত্তিক আকর্ষণীয় বিষয়, যা মজার ছলে নিয়ম ভিত্তিক ভাবে পড়লে খুব সহজেই ছাত্রছাত্রীরা তা আয়ত্ত করতে পারবে। ফলে তাদের পরীক্ষার ফলাফল ভালো হবে এবং বিষয়ের উপরে গভীর সৃজনশীল চেতনার সৃষ্টি হবে। তোমরা আজকে যারা আমাদের পড়াশোনা শুনছো, আশা করছি আমাদের এই কথোপকথনের মাধ্যমে তোমরা পড়াটা বুঝতে পেরেছো, এবং তোমাদের সিলেবাস ভিত্তিক শিল্প বিপ্লবের সূচনা, প্রভাব, নারীদের ভূমিকা এবং ভারতবর্ষে কি প্রভাব, তা নিয়ে তোমাদের ধারণাও পরিষ্কার হয়েছে, এই আশা রাখছি। নমস্কার। এতক্ষণ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন রামপুরহাট গার্লস হাই স্কুলের শিক্ষিকা বর্ণালী রুজ এবং 2 শিক্ষার্থী। শুনলেন বিদ্যার্থীদের জন্য। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।